শুরু করতে চাই নুসরাতের খবর দিয়ে। নুসরাতের শারীরিক অবস্থা এবং নুসরাতের মামলার কি অবস্থা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই এবং আমরা শুরুতেই নুসরাতের শারীরিক অবস্থা জানতে একটু ডক্টর সামন্তলাল সেন তার সাথে কথা বলি। আমাদের সঙ্গে তিনি টেলিফোনে যুক্ত আছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন। ডক্টর সামন্তলাল সেন, আপনি আমায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আজকে আপনাদের কাছ থেকে যেটি শুনছিলাম যে নুসরাতের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে, সারা দেশের মানুষই আসলে তার সুস্থতা কামনা করছে, আপনারাও নিশ্চয়ই চেষ্টা করছেন, মানে খুব শীঘ্রই উন্নতি হবে এমন সম্ভাবনার কথা জানাতে পারেন কি? দেখুন, ওর যে অবস্থা প্রায় মোর দেন 80% বার্ন, তার মধ্যে 70%ই ডিপ বার্ন। তাতে যে আমি আপনাকে খুব একটা সুখবর দিব শিগগিরই, এটা এই মুহূর্তে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। আজকে সকালেও আমরা তার কাগজপত্র, তার বর্তমান শারীরিক অবস্থা সিঙ্গাপুরে পাঠিয়েছিলাম এবং সিঙ্গাপুরে ডাক্তারদের সাথে আমাদের সকালেও ভিডিও কনফারেন্স হয়। তাতে তারা এই মুহূর্তে নুসরাতকে নিয়ে যাওয়ার পক্ষে না, কারণ ওর যে শারীরিক অবস্থা, এটা এই 5 ঘন্টা এয়ার জার্নি সে করতে পারবে না। ডক্টর সামন্তলাল সেন, এখানেই একটা বিষয় একটু জানতে চাই যে আপনারা সিঙ্গাপুরের চিকিৎসকদের সাথে সবসময় কথা বলছেন, তাদের পরামর্শে আপনারা ব্যবস্থা নিচ্ছেন এবং সিঙ্গাপুরে নেওয়ার প্রচেষ্টায় আছেন। মানে আমাদের দেশের বার্ন ইউনিট তো খুবই আধুনিক হয়েছে, আপনারা অনেক দক্ষ চিকিৎসকরা আছেন, তারপরে আমাদেরকে সিঙ্গাপুরমুখী হতে হয় কেন? মানে সেখানেই কেন ভরসা রাখতে হয়? না না, এটা সিঙ্গাপুরমুখী না, যেহেতু এই প্রথম থেকেই এটার সাথে মাননীয় প্রধানমন্ত্রী জড়িত আছেন, সেই জন্য উনিও একটা রিকোয়েস্ট ছিল, বলছিলেন যে তোমরা কাগজপত্র পাঠিয়ে দেখাও, যদি সিঙ্গাপুরে নিয়ে কোনো উপকার হয় আমি পাঠাবো। সেই জন্যই সিঙ্গাপুরের সাথে যোগাযোগ। তাছাড়া এটা সত্যি কথা, আমরা যেখানে যে চিকিৎসা করছি সেটা যথেষ্ট। এই রোগীর জন্য পৃথিবীর যেখানে যেরকম যে চিকিৎসা হবে, আমরা কিন্তু সে ধরনের চিকিৎসা করে যাচ্ছি। এর বেশি কোনো কিছু করা সম্ভব না। মানে সেটা সিঙ্গাপুর নিলেও এর বেশি কিছু হওয়া সম্ভব না? না না, এটা কিন্তু আপনার কি মনে হয় যে মানে প্রধানমন্ত্রী যখন কারো চিকিৎসার ভার নিচ্ছেন তাকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে, ফায়ারম্যান সোহেলের কথা বিষয়টিও আমরা দেখলাম, তাকেও সিঙ্গাপুরে পাঠানো হলো, বা সামর্থ্যবানরা, রাজনীতিবিদরা সবাই যখন সিঙ্গাপুরমুখী বা বিদেশে যাচ্ছেন চিকিৎসা করতে, তখন সাধারণ মানুষের মনে একরকমের আস্থাহীনতাও আসে কিনা যে হয়তো ওখানে গেলে ভালো হতো, হয়তো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আমার চিকিৎসা খুব ভালো হবে না? আপনার কথায় আমি একমত, ঠিক আছে। আমিও মনে করি যে সব ঝুঁকির সঙ্গে দেখেন। আপনাকে আমি একটা যদি উদাহরণ দিই, যে কিছুদিন আগে নেপালের একটা ক্লাস ইনজুরি হয়েছিল, তখন একটা পেশেন্ট সিঙ্গাপুরে যাওয়ার জন্য, মানে আমরা বলেছিলাম ঢাকায় যে তার পা কেটে ফেলতে হবে, কিন্তু তার সে আস্থা আমাদের উপর না থাকায় সিঙ্গাপুর যেতে চায়। তাকে সিঙ্গাপুর যাওয়া হলো, সেখানেও তার পা কাটলো এবং অন্য পাটাও কেটলো। তাহলে সুতরাং এই যে সিঙ্গাপুর গেলেই যে সব ভালো হয়ে যাবে, আমি মনে করি আমাদের রাজনীতিবিদ, আমাদের মন্ত্রী সবাই যদি সিঙ্গাপুরমুখী না হয়ে বাংলাদেশে চিকিৎসা নেন, ডেফিনেটলি বাংলাদেশের মানুষের আমাদের প্রতি আস্থা অনেক বাড়বে এবং এটাই কষ্ট। সবাই তো সিঙ্গাপুর যেতে পারবেন। জি, আপনাদের কোনো প্রশ্ন আছে ডাক্তার সামন্তলাল সেনকে? ডক্টর সামন্তলাল, আমি ইশতিয়াক রেজা বলছি। একটু জানতে চাচ্ছিলাম যে নুসরাতের তো একটা ছোট্ট অপারেশন আপনারা করেছেন, এই মুহূর্তে নুসরাতের শারীরিক কন্ডিশন আপনি বলছেন একটা সুখবর দেবেন, কতদিন সেই সুখবরটা? খুব শীঘ্রই? না, খুব একটা সম্ভাবনা নেই। না না, সুখবর বলতে আমি যেটা বলছি, নুসরাতের কালকে আমরা একটা অপারেশন করি, যেটা মানে তার চেস্ট যেটা পুড়ে গেছিল, সবচেয়ে বেশি পুড়ে গেছে কিন্তু তার বুকের আশেপাশে এবং এই জায়গাটাতে, এবং এটা এত বেশি ডিপ বাদ যে তার চেস্টটা খুব টাইট হয়ে আসছিল। আমরা সেটা রিলিজ করে দিচ্ছি যাতে একটু শ্বাস নিতে তার স্বাভাবিক হয়। সুখবর দিতে আমরা পারবো এই রোগী, ধরেন আমাদের 15% বার্ন হলেই ডিপ বার্ন ডেঞ্জারাস, সেখানে 80% বার্নের সুখবর আমরা খুব তাড়াতাড়ি দিতে পারবো, এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, মনে করতে পারছি না। জি, ডাক্তার সামন্তলাল সেন, চেষ্টা করে যাচ্ছি। একটা নিশ্চয়ই আপনারা চেষ্টা করবেন, আপনাদের উপরে নিশ্চয়ই সারা দেশবাসী তাকিয়ে আছে, একটা সুখবর নিশ্চয়ই তারা শুনতে চায়। আরেকটা বিষয় জানতে চাইছিলাম, আপনি বলছিলেন চিকিৎসার একটা কম্প্যারিজন হচ্ছিল যখন, তখন আপনি মানে এই বিষয়টিতেই জানতে চাই, আপনার কি মনে হয় যে আমাদের বার্ন ইউনিটকে আধুনিকায়নের আরো প্রযুক্তিগত বা আরো কিছু প্রয়োজন, যেটা করলে আমাদের বার্ন ইউনিট আরো আধুনিক হওয়া সম্ভব, নাকি যথেষ্ট? না, আমরা যে নতুন বার্ন ইউনিটটা করছি, শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, 18 তলা বিল্ডিং, ওটা আমরা আগামী জুনে চালু করতেছি। সেইটা হলে আমি মনে করি যে বিশ্বমানের চিকিৎসা কেন্দ্র একটা হবে এবং পৃথিবীর যত লেটেস্ট ইনস্ট্রুমেন্ট সবই ওখানে আছে। এবং তখন আমি তখন জোর গলায় বলতে পারবো যে আমাদের দেশে অন্যান্য দেশের থেকে মানে বার্ন ইউনিট অনেক 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 উন্নত, এবং এটা সিঙ্গাপুরে যে ফেসিলিটি আছে সেই ফেসিলিটি আমাদের দেশে হবে।
তখন আশা করি সামর্থ্যবানরা এমনিও বার্ন ইউনিট খুবই ভালো একটা ইউনিট। নিশ্চয়ই, কিন্তু যেখানে আমরা দেখছি যে সবার আসলে সিঙ্গাপুরমুখী, সেজন্যই আমার এই প্রশ্নটি ছিল। ডক্টর সামন্তলাল সেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে। আপনাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই, নুসরাতের অবস্থা আসলে অপরিবর্তিতই আছে, খুব একটা উন্নতির সম্ভাবনার কথা আমাদেরকে ডাক্তার সামন্তলাল শোনাতে পারছেন না। একটু যদি তার মামলার বিষয়েও কথা বলতে চাই, নিশ্চয়ই আপনারা এই বিষয়ে দেখছেন, খোঁজ রাখছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে ওসিকে সেখান থেকে প্রত্যাহার করা হলো এবং পুলিশের কাছ থেকে পিবিআই এর কাছে, মানে পিবিআই এর কাছে মামলার দায়িত্ব হস্তান্তর করা হলো। রওনাক হোসেন, আপনার কি মনে হয় যে মানে এই মামলায়ও কেন পুলিশের গাফিলতি? এখানে তো খুব প্রভাবশালী সম্পৃক্ততা ছিল না, একজন মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। আসলে যেটা আমরা এই দেশে দেখছি, এটা আমাদেরকে বুঝতে হবে যে কোনো মামলায় কোনো অপরাধেরই আপনার বিচার হয় না, যেই কারণে অপরাধীর জন্য এটা একটা অভয়ারণ্য হয়ে গেছে এবং নতুন নতুন অপরাধীরা অপরাধে সম্পৃক্ত হচ্ছে। এখানে যে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যে প্রত্যাহার করা হয়েছে বা অন্য জায়গায় নেওয়া হয়েছে, আপনি দেখবেন তার কিছু করণীয় নাই। কারণ হলো যে তারা জানেই না যে আসলে কি করা দরকার, কোন ক্ষেত্রে কি করা দরকার। এই যে প্রপার ট্রেনিংটা হয় না। আর ট্রেনিংয়ে যেতে বড় কথা, যদি তারা কিছু করতে যায় তখনই যায় অভিযুক্ত। আপনি দেখবেন যে তার নানান শাখা প্রশাখা বেরিয়ে যাবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে রাজনৈতিক গডফাদার, এবং তারা এসে ইন্টারফেয়ার করবে, এরা তখন আর কিছু করতে পারে না। কিন্তু এটা আমি মনে করি যে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, অতি দ্রুত হওয়া উচিত। আমাদের বিস্তৃতি চলে যাবার আগে, মানে এই ঘটনাটা বিস্তৃতির অতলে চলে যাবার আগে এটা হওয়া উচিত, সো দ্যাট অন্যরা নিজেদেরকে কিছু করবার আগে চিন্তা করে যে না, এটা করলে তো আমার এই পরিণতি হবে। আপনি আমাকে একটা দেখান যে কোন অপরাধের শাস্তিটা হয়েছে? হয় না। এবং হয় না দেখি সবাই ভাবে যে এটা কিছুই না। না, কিছু ঘটনায় মানে একদম এত কোনো ঘটনার হয় না এমনটা কি বলা যায়? মানে এরকমই ঘটনার কিছু কিছু ঘটনায় তো আমরা আসলে শাস্তির খবর শুনিও, কিন্তু সেটি নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার কথা বলছেন, নিশ্চয়ই সেটি করতে হবে। ইশতিয়াক রেজা, আপনার কি মনে হয় মানে এখানে পুলিশের কেন অবহেলা, কেন গাফিলতি, নাকি আসলেই গাফিলতি আপনি দেখেন? দেখেন, আপনি একটা প্রশ্ন করেছিলেন যে এখানে তো কোনো কি গডফাদার প্রভাবশালী যেতেন। আপনি, আমার মনে হয় যে এটা ঠিক না। মাদ্রাসার অধ্যক্ষ ভয়ঙ্কর প্রভাবশালী যে কোনো এলাকায়, তাদের একটা বড় ধরনের সামাজিক ভিত্তি থাকে এবং এরা কিন্তু রাজনীতির সাথে জড়িত থাকে এবং এলাকায় প্রভাবশালীদের সাথেই তাদের উঠা বসা থাকে। এই সিরাজউদ্দৌলা উপজেলা জামাতের আমির ছিলেন। 2006 সাল থেকে তার বিরুদ্ধে একাধিক এরকম যৌন নির্যাতন, তহবিল তসরুপ, এমনকি অন্যান্য মানে ছেলেদের সাথে পর্যন্ত যৌন সম্পর্কের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এবং তিনি এর আগে একটি মাদ্রাসা থেকে একটি শিশুকে বলাৎকার করার জন্য বহিষ্কার হয়েছে। সেই লোক আবার কিন্তু উপজেলা জামাতের আমির, সে এই আওয়ামী লীগ আমলে 10টি বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতা আছে, সে এখন একটি মাদ্রাসার অধ্যক্ষ হয়ে বসে আছে। তার অসম্ভব কানেকশন এবং সে নিশ্চিত জানে যে তার কিছু হবে না, সেই জন্যই সে বারবার এই কাজগুলো করছে। শুধু সে নির্যাতন করে ক্ষান্ত হয় নাই, সে কিন্তু তাকে মেরে ফেলতে চেষ্টা করেছে আগুন দিয়ে পুড়িয়ে পরীক্ষার হলের মধ্যে। তাহলে আপনি বুঝতে পারেন সে কতটা প্রভাবশালী। পুলিশের কথা যদি আপনি বলেন, এখানে ট্রেনিং এর বিষয় রনক ভাই বলেছেন, পুলিশের অ্যাটিটিউড প্রবলেম ছিল। মোয়াজ্জেম, যিনি সোনাগাজী থানার ওসি, প্রথম দিন এই ওসি বলছে যে কত সৃজনশীল এই ওসি হতে পারে যে মেয়েটি নিজেই নিজেকে হত্যা করার চেষ্টা করেছে, নিজেই নিজেকে হত্যা করার চেষ্টা করেছে। এরকম সৃজনশীল পুলিশ অফিসার যদি বাংলাদেশ পুলিশে থাকে, তাহলে বাংলাদেশে কোনো হত্যাকাণ্ডের বিচার হবে না। এবং আমি দেখলাম 48 ঘন্টা যাওয়ার পরেও পুলিশ নিজে বাদী হয়ে মামলা করে নেই। আইন সম্পর্কে যাদের সামান্যতম জ্ঞান আছে তারাও জানে এরকম বড় কেসে এটা রাষ্ট্র বনাম ব্যক্তি মামলা হওয়ার কথা, সেখানে পরিবারটিকে দিয়ে মামলা করানো হয়েছে, পরিবারটিকে আরো ভালনারেবল করা হয়েছে। পুলিশ নিজে বাদী হয়ে মামলাটা করে নেই। এই ওসি মোয়াজ্জেম নানাভাবে মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষ নেওয়ার চেষ্টা করেছে। শুধু কি তাই, আপনি দেখেন আজকে ফেনী শহরে
সিরাজউদ্দৌলার পক্ষে মিছিল হয়েছে, ইনি নাকি আলেম সমাজকে মানে হেয় করা হচ্ছে। এই সমস্ত কিছুর পিছনে রাজনীতি আছে, প্রশাসন আছে। নুসরাতরা অত্যন্ত দুর্ভাগ্য যে তারা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, যে শিক্ষা প্রতিষ্ঠান তার এদের জন্য পক্ষে আসলে কেন মানুষ যাচ্ছে? মানে এই যে মানববন্ধন করেছে, তারা আসলে মিছিল করেছে কেন? বক্তৃতা মানে করেছে। কোথা থেকে কেন প্রভাব করবে? এখানে, এত অভিযুক্ত একটা এখানে পেছনে ভয়ঙ্কর রাজনৈতিক প্রভাব আছে। এখানে একটা ক্ষমতার কেন্দ্র থেকে, ওই ফেনী জেলার যে ক্ষমতার কেন্দ্র, সেখান থেকে প্রশ্রয় আছে, সেই কারণে এটা মানে আপনি যে বলছিলেন আওয়ামী লীগের 10 বছরেও, কিন্তু তিনি জামাতের মানে একজন বড় মাপের নেতা, তিনি সম্পর্ক করে নিয়েছেন। সেই তো এই সময় বরং চাপের মুখে এইটাই থাকবার আশ্চর্যজনক যে এটাই হওয়ার কথা না, কিন্তু হয়েছে। তার অর্থ হলো সে প্রভাব খাটিয়েছে, সে সম্পর্ক করে নিয়েছে, সম্পর্ক তৈরি করে, ক্ষমতাসীনদের সাথে সম্পর্ক তৈরি করে সে তার প্রভাব বিস্তার করছে। এইটাই হলো বাস্তবতা, এবং এইটাই ঘটে বাংলাদেশে। ক্ষমতাসীনদের সাথে যদি সম্পর্ক তৈরি না করতে পারত, তাহলে উনি আজকে এই জায়গায় আসতে পারতেন না, একদম স্পষ্ট কথা। এবং আমি যেটা সবসময় মনে করি, আমি এই একটা কেসে না, এই ধরনের যে কোনো কেসে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তাহলে অন্যরা পিছিয়ে যাবে। আর যেটা ইশতিয়াক রেজা বললেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে নুসরাতরা সত্যি সত্যি হতভাগা যে তারা এদেশে জন্মগ্রহণ করেছে। আর পুলিশের বিষয় যেটি বলছিলেন যে শুধুমাত্র মামলা নেয়ার ক্ষেত্রে, সেখানে তো পুলিশ উপস্থিত ছিল যখন ঘটনাটা, এখানে কি একটি বিশেষ, আপনি টেলিভিশন সাক্ষাৎকারে এই ওসি বারবার বলছে অধ্যক্ষ উপস্থিত ছিল না। আচ্ছা, কাউকে হত্যা করা থেকে উপস্থিত থাকা লাগে? এই পুলিশের কি সেইটুকু জ্ঞান নেই? অর্থাৎ কোনো না কোনো ভাবে সে প্রমাণ করার চেষ্টা করেছে নুসরাত আত্মহত্যা করেছে। দেরিতে হলো, পুলিশ বিভাগের কে ধন্যবাদ জানায় যে তাকে প্রত্যাহার করা হয়েছে, মামলাটি পিবিআইতে নেওয়া হয়েছে। দেখেন, প্রধানমন্ত্রী এই ঘটনাটা নজরদারি করছেন, তিনি খোঁজ খবর রাখছেন, মেয়েটিকে বিদেশে পাঠাবার চেষ্টা করছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন নজরদারির পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, একজন অ্যাডভোকেট, সিরাজউদ্দৌলার পক্ষে কোর্টে দাঁড়িয়েছে। তাহলে বোঝেন তার প্রভাবটা কি পরিমাণ। নিশ্চয়ই নিশ্চয়ই। আরেকটি বিষয় যেটা আমি বলতে চাইছিলাম, যে পুলিশ সেখানে উপস্থিত ছিল, আলিম পরীক্ষা চলছে, পুলিশের উপস্থিতিতেই এরকম ঘটনা ছাদে হলো এবং তাদেরকে ধরা গেল না। এবং যে মেয়েটি নুসরাত, সে বলল তার মৃত্যু সজ্জায়, সে বলছিল, যেটিকে ডাইং ডিক্লারেশন বলা হচ্ছে, 4 জন ছিল, বোরখা পরা ছিল, চোখে চশমা ছিল, হাতে মোজা, নেকাব পরা ছিল, যার কারণে মানে সে চিনতে পারে, একজনের নাম শুনে সে বুঝতে পারছে যে তার নাম শম্পা। মানে এরকম পোশাক যদি চিহ্নিতই করা না যায় যে মানুষটিকে, তাহলে তো যে কোনো অপরাধী খুব সহজেই করা যাবে নাকি, রওনাক হাসান? অবশ্যই তাই। এবং আমি যেটা বলবো যে খুব অবাক কাণ্ড যেটা, এই ধরনের পোশাক পরে পুলিশের সামনে যায় কি করে? একটা আনইউজুয়াল ড্রেস পরে যদি পুলিশের সামনে যায়, পুলিশ কেন তাকে চ্যালেঞ্জ করে না? মাদ্রাসায় তো পরীক্ষা চলছিল, এই মেয়েটি হুমকির মুখে ছিল বলে পুলিশ তাকে জানিয়েছেন। পুলিশ তাকে কোনো গার্ড দেয়নি, তার ভাই তাকে নিয়ে যেত। মাদ্রাসার শৃঙ্খলা অনুযায়ী তার ভাই ভিতরে ঢুকতে পারেনি, কিন্তু দেখেন 4টা মানুষ দাহ্য পদার্থ নিয়ে মাদ্রাসার ভিতরে চলে গেল, পরীক্ষার হল থেকে তাকে ছাদে নিয়ে গেল, তাকে হত্যা করে ফেলার চেষ্টা করলো। তাহলে মাদ্রাসার কেউ না কেউ এখানে জড়িত আছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিল তাদের কেউ না কেউ জড়িত আছে। অর্থাৎ ওখানে এই সেন্টারটা, পরীক্ষা কেন্দ্রটির মধ্যে যারা নিরাপত্তার দায়িত্বে ছিল, তাদের এখানে কারো না কারো উস্কানি আছে, গাফিলতি আছে, সাহায্য আছে, অবশ্যই আছে। তা না হলে পরে ভাই যেতে পারলো না, তার ভাইকে ভিতরে ঢুকতে দিল না, 4 জন মানুষ দাহ্য পদার্থ নিয়ে চলে গেল শুধু বোরকা আর ইয়ে পরে বলে। এখানে আমার প্রশ্নটা ছিল যে বোরকা পরে তাদেরকে তো চিহ্নিত করা যাচ্ছে না, মাদ্রাসার ছাত্রী তারা হতে পারে। নিয়ম অনুযায়ী তো পরীক্ষার কেন্দ্রে কেউ যেতে পারে না, তাহলে 4 জন বাইরের লোক কি করে ঢুকলো? মানে তারা যে বাহিরেরই লোক, সেটিও আমরা কি করে নিশ্চিত করব? বাইরে থেকেই ঢুকেছে, কারণ তারা বাইরে থেকে তো সবাই ঢুকবে, কিন্তু তারাও তো পরীক্ষার্থীও তো হতে পারে, মাদ্রাসার শিক্ষার্থী। পরীক্ষা বাদ দিয়ে আগুন ধরাতে যাবে? মানে নিশ্চয়ই না, তাদের উদ্দেশ্য নিশ্চয়ই ছিল, কিন্তু বাহির থেকে কি এটা বোঝা খুব সহজ? দাহ্য পদার্থ কি করে এলো? শরীর চেক হওয়ার কথা, ব্যাগ চেক হওয়ার কথা, নানা কিছু প্রশ্ন আসে। আমার সেখানে আমি প্রশ্নটি করছিলাম যে এরকম পোশাকের ক্ষেত্রেও কি একটা রকমের কিছু থাকা উচিত কিনা, যে যেন মানুষকে চিহ্নিত করা যায় অন্তত? পোশাক যার যার ইচ্ছা মতো সে পরবে, কেউ যদি ধার্মিক হয়, অনেক বেশি ঢেকে রাখতে চায়, পরবে। কিন্তু আমার মনে হয় যে নিরাপত্তার স্বার্থে সব পোশাকেরই, সেটা যে কোনো ধরনের পোশাকই হোক, নিরাপত্তার স্বার্থে এগুলো পরীক্ষা করা প্রয়োজন, চেক করা প্রয়োজন। মানে আমি এটাই বলছিলাম কাজী রওনাক হোসেন, যে তাহলে তো যে কোনো অপরাধী সহজেই করা যাবে, মানে ডাকাতি হোক, চুরি হোক, যে কোনো অপরাধ এভাবে পার পেয়ে যাওয়া যাবে। জি, যে মানে চোখের সামনে দিয়ে সবার সামনে অপরাধ করে এরকম ফাঁকি দিয়ে চলে যাওয়া যায়। আমি সেই জন্যই বলেছি যে এটা মানে অপরাধীদের অভয়ারণ্য হয়ে যাচ্ছে।
নিশ্চয়ই আজকে কতদিন পরে এসে অধ্যক্ষকে রিমান্ডে নেওয়া হলো, অথচ এরকম যে কোনো ঘটনা, এর চেয়ে তো অতি সাধারণ ঘটনায় আসামিকে আমরা রিমান্ডে নিতে দেখেছি, কোনো কারণ ছাড়াই রিমান্ডে নিতে দেখেছি, আর একে কিন্তু রিমান্ডে নেওয়া হয়নি। গায়েবী মামলা তো নেওয়া হয়েছে রিমান্ডে। জি, সেটি দেখা যাক। এখন পিবিআই এর কাছে দেয়া হলো, হস্তান্তর করা হলো মামলার তদন্তের দায়ভার, কতটা অগ্রগতি, দ্রুত অগ্রগতি হয় এই কিনা ওসিকে শুধু প্রত্যাহার করলে হবে না, তার বিরুদ্ধে সামগ্রিক ব্যবস্থা নিতে হবে পুলিশ প্রশাসনের। কারণ আমরা তো এরকম কত বড় ওসি বড় অপরাধী শুধু প্রত্যাহারই করতে না, দেখি। এরকম ওসি যদি কোনো থানায় থাকে, কোনো জনপদে থাকে, সেই জনপদের মানুষ কোনোদিন সন্ত্রাস মুক্ত হবে না। মানে এখানেও কি আমরা যেটির কথা বারবার রওনাক হোসেন বলছেন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা, মানে পুলিশের বিরুদ্ধে তো অভিযোগের শেষ আমাদের কাছে নেই, অনেক শুনেছি, কিন্তু এরকম প্রত্যাহার ছাড়া খুব দৃষ্টান্তমূলক শাস্তি, প্রথমে হয়তো নিয়মটা প্রত্যাহার করা, পরে বিভাগীয় ব্যবস্থা নেওয়া। সেই বিষয়গুলো আমরা কম জানি কেন? সেটা হয়তো গণমাধ্যমে আসে না, তাই জানি না, আমরা হয়তো ফলো আপ করি, এটা আমাদেরও গাফিলতি। আচ্ছা, সেটিও থাকতে পারে। আমি একটা বিরতিতে যাই, বিরতির পরে আমি আরো একটা বিষয় নিয়ে কথা বলতে চাইবো, সেটি হচ্ছে রাসেলকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 5 লাখ টাকা, 45 লাখ টাকা এই মাসের মধ্যে দেওয়া হবে এমন নির্দেশনায় আপাতত আছে। এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই কথা বলতে চাই। দর্শক, একটা বিরতির পরেই ফিরছি, থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। এ পর্যায়ে কথা বলতে চাই, গ্রিন লাইন কর্তৃপক্ষ বাসের ধাক্কায় পা হারানো রাসেলকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে আজ, এবং বাকি 45 লাখ টাকা আদালতের আদেশেই 1 মাসের মধ্যে দেবার কথা। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করবো। আমরা সংযুক্ত করে নিতে চাই রাসেলের পক্ষে রিটকারী আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি, তিনি আমাদের সঙ্গে টেলিফোনে আছেন। উম্মে কুলসুম স্মৃতি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আসলে জানতে চাই আপনার কাছে, আপনি এই মামলাটি রিট করেছেন এবং আপনি পুরোটা সময় আছেন, আসলে কি আদালতের অবস্থান আজকে একটু নরম? কারণ সেদিন আমরা দেখেছিলাম 50 লাখ টাকা 10 এপ্রিলের মধ্যে দিতে হবে, আজকে বাকি 45 লাখ টাকা 1 মাস সময় বাড়িয়ে দিলেন কেন? ওরা সময় চেয়েছিল, এসেই আমরা চেষ্টা করেছিলাম যে সময়টা না পাই, বা আমাদের আদালত আগের মধ্যে কঠোর। আসলে বিষয়টা এরকমই একটু নরমের মধ্যে হয়েছে, তা না হলে হঠাৎ করে কেন? জি, মানে কেন সময় বাড়ানো হলো, কোন যুক্তি দিয়েছে তারা গ্রিন লাইন কর্তৃপক্ষ? যে তাদের লস হয়েছে, ব্যবসা লস হয়েছে। আচ্ছা, ব্যবসায় লস হয়েছে। ঋণ আছে অনেক, গ্রিন লাইন কর্তৃপক্ষের যে মালিক, তার অনেক ব্যবসায়িক লস হচ্ছে এই জন্য। আচ্ছা, জি। এবং উম্মে কুলসুম স্মৃতি, যেটি আমরা গতদিন দেখেছিলাম, আদালত বলেছিল যদি 10 এপ্রিলের মধ্যে না দেয়া হয় তাহলে তার বাস নিলামে উঠানো হবে, সব বাস নিলামে উঠানো হবে, এবং 11 তারিখে টিকিট যেন বিক্রি না করে এই টাকা না দিয়ে, এরকম নির্দেশনা ছিল। এখন যদি 1 মাসের মধ্যে না দেয় তাহলে কি হবে, সেটি কি আদালত বলেছেন? এই বিষয়ে কিছু আর বলেন নাই, বলছে যে আগামী 1 মাস দিতে হবে। আচ্ছা, এখন যেহেতু আদালত এরকম কিছু বললেন না, এমন কি কোনো আশঙ্কা করেন যে আগের যে মামলাগুলো হয়েছে, ক্ষতিপূরণের নির্দেশ এসেছে কিন্তু ক্ষতিপূরণ পাওয়া যায়নি, সেরকম হয়ে যাবার কি আশঙ্কা আছে? এরকম আশঙ্কা আছে বলে আমি মনে করি না, কারণ আদালতের রায় তো হুকুম নড়ে তো, হাকিম নয় তো হুকুম নড়ে না, এটা একটা কথা আছে। কাজে আমি মনে করি যে না, যে রায়টা হয়েছে এই রায়টা, হুকুম তো ঠিক থাকে উম্মে কুলসুম স্মৃতি, কিন্তু হুকুমের বাস্তবায়ন হয় কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন ছিল। আগেও তো দেখেছি অনেক হুকুম হয়েছে। হুকুমের বাস্তবায়ন তো হতেই হবে, কারণ এ পর্যন্ত যতগুলো রিট হয়েছিল, যা কিছু হচ্ছে, কেউ কিন্তু ক্ষতিপূরণ পায়নি। আমরা তো অন্তত শুরু হলো, দেয়াটা শুরু হলো, জি, অন্তত দিতে যে হয় রায়ের এগেইনস্টে বা আদালতের আদেশ হয়ে গিয়েছে দিতে হবে, এটা কি শুরু হলো আমি মনে করি। জি, আপনারা কি আশাবাদী যে 50 লাখ টাকার পুরোটাই আসলে পাওয়া যাবে? এটি আশা করতে পারছেন? হ্যাঁ, অবশ্যই আশা করি, হ্যাঁ অবশ্যই। জি, আপনাকে ধন্যবাদ উম্মে কুলসুম স্মৃতি। আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমি উম্মে কুলসুম স্মৃতি, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আবারও। যেটি শুনছিলাম যে আদালত একটু নরম অবস্থানে মনে হয়েছে হয়তো আজকের অবস্থান থেকে, আপনাদের কাছেও কি তেমন মনে হচ্ছে? না, প্রথমে আমি উম্মে কুলসুম স্মৃতিকে ধন্যবাদ জানাই যে তিনি এই লড়াইটা শেষ পর্যন্ত চালিয়ে গেছেন। এবং আমি কিন্তু বাংলাদেশের অনেক আইনজীবী জনকল্যাণমূলক মামলা করেন, কিন্তু আমি উম্মে কুলসুম স্মৃতিকে ধন্যবাদ জানাই, একটা নিঃস্ব ছেলের জন্য তিনি পাশে এসে দাঁড়িয়েছেন একটা প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। এটি তার সাহসের প্রশংসা করি। একই সাথে বিচারপতি যারা ছিলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে তারা বিষয়টা সিরিয়াসলি নিয়েছেন এবং বারবার যে ধরনের জাজমেন্টগুলো দিচ্ছিলেন তাতে আমার কাছে মনে হচ্ছিল এর আগে আমি কখনো কিন্তু এরকম দেখিনি। আমি যদিও সড়ক পরিবহনের খাত নিয়ে অনেকগুলো কাজ করেছি,
দেখেন, গ্রিন লাইন কর্তৃপক্ষ এখানে যে কাজটি করার চেষ্টা করেছে, তারা মালিকদের ঐক্য করার চেষ্টা করেছে, মালিক সমিতি শ্রমিকদের সাথে জি, একসাথে তাদের হওয়ার পক্ষে চেষ্টা হয়েছে। করেছে। এবং আমি অনেক দিন থেকে একটি কথা এই টেলিভিশন শোতে আপনার সামনেই বলেছি, বাংলাদেশে একমাত্র পরিবহন খাত যেখানে মালিক শ্রমিক ভয়ঙ্কর ঐক্য বিরাজমান, নৈরাজ্য করার জন্য, ভালো কিছুর জন্য না, নৈরাজ্যের জন্য, নৈরাজ্যের পক্ষে ঐক্য বিরাজমান। এই ঐক্য গড়ে তুলেছে তারা। তারা যে কোনো মানুষকে সড়কে খুন করবে, রক্তাক্ত করবে, তারা যে কোনো ধরনের অনাচার করবে, তারা মানুষের মুখে পোড়া মোবিল মাখিয়ে দেবে আইনের বিরোধিতা করতে গিয়ে, এবং তারা এক জায়গায় হয়ে যে কোনো কিছু পাশ করিয়ে নিতে পারে। আজকে দেখেন 7 মাসের বেশি হলো সংসদে পাশ হওয়া সড়ক পরিবহন আইন, একই দিনে পাশ হয়েছে হারিয়ে গেল। ডিজিটাল নিরাপত্তা আইন এবং সড়ক পরিবহন আইন। ডিজিটাল নিরাপত্তা আইন সাথে সাথে বাস্তবায়িত। সরকার একটি আইন পাশ করেছে সংসদে, সেই আইনটি আপনি কি জানেন লাপাত্তা হয়ে গেছে? এই আইনটির কোনো খবর নেই, কিন্তু কেউ লাপাত্তা জানে না। হয় কি করে? মন্ত্রণালয়ে যান, তারা বলে আমরা জানি না। বিধি ছাড়া নাকি আইন বাস্তবায়ন করা যায় না। Digital বাংলাদেশে Security Act কি করে হবে? পুলিশের যে 1858 এর আইন 200 বছর পরে বিধি জারি হয়েছে, কিন্তু আইন কিন্তু কার্যকর হয়ে গেছে। একটা আইন বিধি, তাহলে বিধি করছেন না কেন আপনারা? সেই প্রশ্ন আসে। বিধি ছাড়া আইন বাস্তবায়নের প্রচুর নজির আছে। ডিজিটাল নিরাপত্তা আইন এখনো বিধি হয়নি, সেটাই কিন্তু তো জারি প্রশ্ন। হয়ে গেছে। তাহলে এই একটা আইন, এখানে ক্ষমতার কেন্দ্র থেকে এক ধরনের প্রশ্রয় আছে, রাজনৈতিক প্রশ্রয় আছে, রাজনৈতিক কানেকশন আছে, এবং তারা একাট্টা হয়ে নেমেছে বাংলাদেশের সড়কে তারা শৃঙ্খলা আনতে দিবে না। এই যে কমিটি হচ্ছে 111টি প্রস্তাব আমাদের একজন করছে। সাংবাদিক মারা গিয়েছিলেন 27 বছর আগে, জি। মন্টু ভাই, সাংবাদিক, সংবাদের সাংবাদিক। সম্পাদক, বার্তা সম্পাদক ছিলেন। তার পরিবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রিভিউ, সর্বোচ্চ পর্যায়ে থেকে বলার পরে আজ পর্যন্ত ক্ষতিপূরণ পায়নি। সেই দিক তারেক থেকে এই মাসুদ, কেসটাকে বলতেই হবে যে অনেক অগ্রগতি রাজীবের পরিবার, কেউ পায়নি। সেজন্যই আমার এবং প্রশ্ন ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে বারবার ভিকটিমকে ব্লেম করা হয়, ভিকটিমকেই দায়ী করা হচ্ছে, রাজীবকে দায়ী করা হচ্ছে, রোজিনাকে দায়ী করা হচ্ছে, ওই মন্টু ভাইকে দায়ী করা হচ্ছে, এখানেও রাসেলকে দায়ী করার চেষ্টা করা হয়েছে। অথচ উন্নত দেশগুলোতে, এমনকি পাশের দেশ ভারতে, বলা হয় স্টিয়ারিং যার হাতে থাকবে দায় দায়িত্ব তার, পথচারী ভুল করলো। অথচ আমাদের কি পথচারীদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়, গালিগালাজ করা হয়। নিশ্চয়ই পথচারীরা শৃঙ্খলার সাথে পথ চলতে হবে, জেব্রা ক্রসিং ইউজ করতে হবে, ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে। আপনার কি সব জায়গায় জেব্রা ক্রসিং আছে নাকি? জেব্রা ক্রসিং যেই নিয়মে বানানোর কথা সেই নিয়ম মেনে বানিয়েছেন আপনি? কোথাও ঢাকা শহরে একটা ভালো জেব্রা ক্রসিং আছে, কিন্তু দোষ দেওয়ার সময় কিন্তু আপনি সবাইকে দোষ দিচ্ছেন, শুধু পার পেয়ে যাচ্ছে। এই আইনে, সংসদে পাশ হওয়া আইনের বিরুদ্ধে পুলিশের সামনে মানুষের মুখে পোড়া মোবিল লাগিয়ে দিয়েছে এদেশের পরিবহন শ্রমিকরা, মালিকরা একত্রে। একটি ব্যবস্থা হয়নি, কেউ দেখেও না দেখার ভান। আর সেদিন যে খুব শুনলাম যে মালিক সমিতি তারা বলছে চুক্তিভিত্তিক নিয়োগ, তারও কি সেটাও বন্ধ বাস্তবায়ন হয়নি। এগুলো কোনোটাই বাস্তবায়ন হবে না, কোনোটাই বাস্তবায়ন হবে না। এবং আজকে আমাদের ট্রেন ঢাকা চিটাগং অলমোস্ট ডাবল লাইন হয়ে গেছে, কিন্তু ট্রেনের সংখ্যা বাড়ানো যাচ্ছে না কেন? এই মালিক শ্রমিকদের মানে যে ঐক্যর কথা বললেন ইস্তেকে, যে সেটার জন্য। একইভাবে প্রতিটি পদে পদে, আর তারা হয়ে গেছে কি একেবারে ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে গেছে। তারা জানেন যে তারা একদিনে যে টাকা তোলেন সেই টাকা দিয়ে অনেক কিছুকেই মানে বদলে দেওয়া যায়। আর কিন্তু 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া যায় না, 5 লাখ 50 টাকা টাকা ক্ষতিপূরণ দেওয়া যাবে না। এবং মানে শারমিন, আমি সরি বলতে, এই কথা বলতে বাধ্য হচ্ছি, 50 লাখ টাকার ভিতরে 5 লাখ টাকা পেয়েছে, এটা খুব সুন্দর একটা শুরু, মানে ইটস এ ভেরি গুড স্টার্টিং। কিন্তু আসলে কি আপনি মনে করেন একটা ছেলের জীবনে 50 লাখ টাকা যথেষ্ট? 5 কোটি টাকা দিয়েও তো সে তার পা ফিরিয়ে আনা যাবে না। তার চিকিৎসার দায়ভারও কিন্তু গ্রিন লাইন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে, সেদিকেও তারা তার খোঁজ নজর রাখে নাই নাই। কোনো। না, এবং আস্তে আস্তে এভাবে সময় নিতে নিতে একসময় দেখা যাবে যে মানে রাসেলও ত্যক্ত বিরক্ত হয়ে নিজের পথ নিজে খুঁজে বের করে নিবে, আর এরা তখন বেঁচে কিন্তু যাবে। আদালতকে এই গ্রিন লাইনের মানে তার আগে, আদালতের আগের যে অবস্থান, না দিলে এই হবে, এতদিনের মধ্যে দিতে হবে, না দিলে খোঁজ নিচ্ছেন আদালত, এবং তার না দিলে কি হবে সেই শাস্তিটাও বলে দিচ্ছেন সাথে সাথে। তেমন দেখেন আজকে কিন্তু আদালত জাহালমের মামলায় আজকে জাহালমকে আদালতে আসতে বলেছেন যে তার জীবন জীবিকা কেমন চলছে সেটি জাহালমের মুখে শুনতে চান আদালত। মানে আদালত কি এখন আসলে তার হুকুম বাস্তবায়নের জন্য নিজেই উদ্যোগ নিচ্ছেন বলে মনে হয়? আদালত তো চেষ্টা তো করেই। আর আদালত তো বহুবার দেখেছে যে এই দেশের ক্ষমতাসীনরা, ক্ষমতাসীন নয়, ক্ষমতাবানরা, প্রভাবশালীরা, তারা আদালতের নির্দেশ পর্যন্ত উপেক্ষা করে, এরকম অজস্র নজির আছে। সুতরাং আদালত সেই তো নজিরই মনে হয় বেশি হ্যাঁ, আদালতের নির্দেশ বেশি না। মানার আদালত চাইতে। তো আসলে আদালত একটা আদেশ দিয়ে তো বাস্তবায়নের জন্য অপেক্ষা করতে হয়, নির্ভর করতে হয় প্রশাসনের উপরে। সেই প্রশাসন কার কথায় চলে সেটা তো একটা বড় প্রশ্ন। নিশ্চয়ই।
এখন কি মনে হচ্ছে যে আসলে আদালতের নির্দেশ বাস্তবায়নের দায়টা মানে সেই ভূমিকাটাও আদালত আসছেন? এখন এটা তো সেই পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু এটা তো বাস্তবমুখী ব্যাপার না। কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে, আদালত হুকুম দিচ্ছে, তার চেইন অফ কমান্ড থাকবে, পুলিশ থাকবে, প্রশাসন থাকবে, তারা এই স্টেপগুলো নিবে, ইমপ্লিমেন্ট করবে। কিন্তু এখন আদালতকেই যদি বা বিচারককে যদি রাস্তায় যে গ্রিন লাইনের বাস থামিয়ে বলতে হয় যে তোমরা চালাতে পারবে না, তাহলে তো আর কোনো আইন শৃঙ্খলা কিছুই থাকবে না, আইনের শাসনটাই। হ্যাঁ, আপনারা বলছেন যেটি একটি ভালো শুরু হলো, অন্তত ভালো শুরু হলো। এই শুরুটা কি, যেমন আবরারকেও 10 লাখ টাকা, আবরারের পরিবারকে, আমি দুঃখিত, তার পরিবারকে 10 লাখ টাকা জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে সুপ্রভাত পরিবহনকে, এটিও গত পরশুদিনেরই রায় সম্ভবত। মানে এগুলো বাস্তবায়ন হওয়া শুরু করবে। কিন্তু এটা তো শুধুমাত্র ধরেন ক্ষতিপূরণ দিয়ে তো ক্ষতি আসলে পূরণ করা যায় না। আমাদের তো সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে, আমাদেরকে সড়কে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। বাংলাদেশে সড়কে গণহত্যা চলছে। আমি তো বলবো যে খান সেনারা 71 সালে যেভাবে মানুষ হত্যা করেছে, এইভাবে এখানকার খান সেনারা মানুষ হত্যা করছে। এটার দিকে নজর দিতে হবে। ক্ষতিপূরণটা তো বড় আদেশ নয় আসলে। আদালতকে ধন্যবাদ জানাই আদালতের ভূমিকার জন্য, কিন্তু রাষ্ট্রের যে যারা দায়ী দায়িত্বে আছেন, এনফোর্সমেন্ট বলেন, আপনি আইন বাস্তবায়নকারী সংস্থা বলেন, রোড ইঞ্জিনিয়ারিং বলেন, আপনি বিআরটিসি বলেন, বিআরটিএ বলেন, এই জায়গাগুলোকে তো কাজ করতে হবে। সড়ক আইন না হয় হারিয়ে গেল, সেই যে সুপারিশ আসলো তদন্ত কমিটি, সুপারিশ তো আইনকে হারিয়ে দেওয়ার জন্য। তো সেটিও 111টা সুপারিশ করা হয়েছে, সড়কে শৃঙ্খলা আনার জন্য কমিটি করা হচ্ছে। আপনার কি উচিত ছিল? আপনার উচিত ছিল আপনি আইন পাশ করেছেন, আপনি আইন বাস্তবায়ন করবেন, আপনি কোনো কমিটি করেন। আইন পাশ করার পরে তো কমিটির কোনো প্রয়োজনই নাই, আইন আছে আপনার হাতে, কোনো প্রয়োজন নাই। আর সবচেয়ে বড় কথা আমি আবারও বলি যে আসলে ঘুরে ফিরে সেই একই কথা, যদি সড়কে শৃঙ্খলা আনতে হয় তাহলে নিজেদের শৃঙ্খলাটা আগে আনতে হবে। তাদেরকে ফিল করতে হবে যে একটা ছেলের পা কেটে ফেলা মানে 5 লাখ টাকার 50 লাখ টাকা দিলে চলবে না। কন্ডাক্টরের কি হয়েছে, বাসের ড্রাইভারের কি হয়েছে? আর এটা তো ইচ্ছাকৃত, কারণ রাসেলের গাড়ি আঘাত করা হয়েছে, গ্রিন লাইনের ড্রাইভার, তিনি নেমে প্রতিবাদ করেছেন, তার উপরে তুলে দিয়েছেন। পায়েলকে ধাক্কা দিয়ে ফেলে, নর্থ সাউথ ইউনিভার্সিটির সেই ছাত্র ফেলে, মাথা ইট দিয়ে থেতলে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কদিন আগে আরেকজন সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ধাক্কা দিয়ে, ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে। গতকাল তিতুমির কলেজের ছাত্ররাও, এগুলো তো শুধু দুর্ঘটনা নয়, এটা তো সরাসরি ফৌজদারি অপরাধ, হত্যাকাণ্ড। এগুলো সেটা পর্যন্ত আপনি বাস্তবায়ন করতে পারছেন না। সেটি বাস্তবায়ন করতে গেলেও আবার ধর্মঘট হয়, সারা দেশ অচল করে দেয়। এবং এমনও নজির আছে যে মন্ত্রীর বাড়ি থেকে ধর্মঘট ডাকা হয়েছে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে আমরা অনলাইনের খবরগুলো দর্শকদের ছোট করে জানিয়ে দেব, থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে, অনলাইনের খবরগুলো জানিয়ে দিই দর্শক। যুগান্তরের প্রথম খবরটি, রাজধানীর 22টি রুটে চলবে 6 কোম্পানির বাস। মানে সেই মেয়র আনিসের যেই আনিসুল হকের ফ্র্যাঞ্চাইজ সিস্টেম যেটি বিষয়টি ছিল, কি মন্তব্য জানতে চাই আপনাদের। এটা যদি চালু করতে পারে, ডেফিনেটলি ঢাকা শহরের যানজট অনেক কমে যাবে, শৃঙ্খলা ফিরে আসবে। চক্রাকার বাস যেটি চালু হলো সেটিও কিন্তু চলছে মোটামুটি ঝামেলাহীন ভাবেই, হ্যাঁ চলছে। এবং ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে একটা বাস সেই গাজীপুর থেকে শুরু হবে আর ড্যামরাতে যে শেষ হবে তা না, লিমিটেড এরিয়ার ভিতরে ঘুরতে থাকবে। তাহলে দেখবেন যে প্রচুর লোক নিজের প্রাইভেট কার বের করবে না, রাস্তায় যানজট কমে যাবে এবং তারা এই বাসগুলোতে চলাচল করবে। নিশ্চয়ই গণপরিবহন ব্যবস্থা ভালো হলে নিশ্চয়ই মানুষ গণপরিবহন দিকে ঝুঁকবে। পরের পত্রিকায় চলে যায়, আর কি খবর দেখাতে পারি দর্শকদের। যুগান্তরের পরে বিডি নিউজ, বরগুনায় আরেকটি স্কুলের ছাদ ভেঙেছে। পটুয়াখালীর পর এবার বরগুনায়, তবে এবারে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এটাই মনে হয় ভালো খবর, যে হতাহত না বরগুনাতেই আগেরটা। ও বরগুনায়, হ্যাঁ বরগুনায়, আচ্ছা বরগুনায় একটি মারা গেছে কিছুদিন আগে এক মামলায় খালাস ফারাবি। এটি তো সেই, এটা খুব মানে এই ফারাবি একের পর হুমকি দিচ্ছিল অভিজিৎকে, তারপরে অভিজিৎ হত্যাকাণ্ডের শিকার হলেন, আজকে ফারাবি আইসিডেন্টে মুক্তি পেয়ে যায়। ফেসবুকে প্রকাশ্যে হুমকি দিচ্ছিল অভিজিৎকে এবং তারপরে অভিজিৎ হত্যাকাণ্ডের শিকার হলো, সে কি করে মুক্তি পেয়ে যায়। আমি এই আদালতের এই সিস্টেমটাও কিন্তু আমার কাছে বিস্ময়কর লাগে। সেটি আদালতের বিষয়, আদালতের বিষয়টি বললে আবার কোনো সমস্যা হয় কিনা। আমরা উপরের খবরগুলো একটু দেখতে চাই। তারেক এখনো সুস্থ নন, এই খবরটি নিয়ে একটু দেখতে চাই, একটু কথা বলতে চাই। সুস্থ নন, রাজনৈতিক কর্মকাণ্ড করছেন, সবই তো আছে, আসলে কেন সুস্থ নন, কি হয়েছে একটু দেখি। তারেক, রিজভি বলছেন, রুহুল কবির রিজভি এই বক্তব্য দিচ্ছেন যে তারেক এখনো সুস্থ নন, সুস্থ হলে তিনি দেশে ফিরবেন। একটু আপনাদের মন্তব্য জানতে চাই। সুস্থ নন উনি আসলে তো রাজনীতি করেন, তাই না তারেক রহমান?
এবং রাজনীতি করতে গেলে জেল জুলুম খাটাটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু তিনি জেলের ভয়ে এই যে বিদেশ গেলেন, তাকে আমরা সব কিছু করতে দেখছি, সেখানে সংবাদ সম্মেলন করছেন, জনসভা করছেন, নতুন বাড়ি বা কিনছেন, সেখান থেকে রাজনৈতিক কিন্তু তিনি সুস্থ পরিচালনা নন। করছেন। কিন্তু তার মা বিএনপি নেত্রী, তিনি আবার প্যারোলের ব্যাপারে খুব মানে কিছু বলছেন না। জানা যাচ্ছে বিএনপির পক্ষ থেকে মানে প্যারোলের তারেক ব্যাপারে রহমান কিন্তু প্যারোল নিয়ে বাইরে গেল। জি, তারেক রহমান গেছেন, কিন্তু তার মা যিনি আসলেই মানে বয়স হয়েছে, তিনি অসুস্থ বলে জানা যাচ্ছে, তিনি খুব আগ্রহ প্রকাশ করছেন কিনা সেটি স্পষ্ট হওয়া যাচ্ছে না। আমাদের শেষও করতে হবে আজকের মতো। এই মোটামুটি আজকের খবরগুলো জানিয়ে দিলাম। ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকের সংবাদ সম্প্রসারণ থেকে বিদায় নিচ্ছি দর্শক, ভালো থাকুন সবাই।